এখানে এটা হবে পারফেক্ট কন্ডিশনাল। এই যে তাহলে এটা আমরা এখানে দেখে পারফেক্ট কন্ডিশনাল এটা হলো তোমার এই যে এখানে দ্বিতীয় ক্লজটা মানে পারফেক্ট কন্ডিশন। এই যে এখানে এটা দেওয়া আছে বিশ্লেষণটা, এই যে আমরা এখানে দিয়ে দিই এটা, এই যে হ্যাঁ এই যে পারফেক্ট কন্ডিশনালটা মানে হলো যে মানে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা, হ্যাঁ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা তারপরে তাহলে এখানে আমরা দেখি কি আছে, ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। এই যে দেখো এখানে প্রথম যে ইয়াটা ই প্লাস পারফেক্ট টেন্স, এই যে পারফেক্ট টেন্সটা ইফ আই হ্যাড সিন হিম, এটা পারফেক্ট টেন্স। ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, একটা প্রথম ক্লজ এটা। হ্যাঁ আর দ্বিতীয় ক্লজটা দেখো, এই যে এটা হলো দ্বিতীয় ক্লজটা, এই যে এটা হলো দ্বিতীয় ক্লজটা। দ্বিতীয় ক্লজ তোমার এখানে এটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। এই পারফেক্ট কন্ডিশনালটা মানে হলো কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাহলে আমরা এখানে কুড হ্যাভ ব্যবহার করেছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, তারপর বাকি যেটা আছে অবজেক্ট বা এক্সটেনশন এটা বসাই দেবো অর্থ অনুযায়ী। তাহলে ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাকে খবরটা দিতাম। তাহলে এখানে এখানে যে অতীতটা আছে এটা আরো গভীর। হ্যাঁ এখানে অতীতটা আরো ব্যাপকার্থক, এখানে সময়টা অনেক বেশি, এখানে অনেক সময় পার হয়ে গেছে। আর এখানে যে অতীতটা ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো আমি যেতাম, এখানে একটা মোটামুটি একটা শর্টকাট টাইপের শর্ত, এবং এটা পার হয়ে গেছে সময়টা। কিন্তু এখানে যেটা আছে এটা মনে হচ্ছে যেন এটা সময়টা একদম একদম একটু বেশি পেছনে, হ্যাঁ সময়টা একটু বেশি আগে। আচ্ছা তারপর দেখো ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার দে কুড হ্যাভ গট দ্য ট্রেন, ট্রেন চলে গেছে, অনেক সময় হয়ে গেছে, এই জন্য এখন এটা বলতেছে, তাই না? ইফ শি হ্যাড ট্রাইড শি কুড হ্যাভ সাকসিডেড, তাহলে চেষ্টা করলে সে সফল হতে পারতো। তাহলে জীবনের এই চেষ্টা এবং সফলতা এগুলো কিন্তু একদিনে হয় না, ইট টেকস আ লট অফ টাইম। ওকে, সো দ্যাটস ওয়াই এই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা তারপরে রুল 5 মোটামুটি এক ধরনের থার্ড কন্ডিশনকে বলা যায়। এই যে এটা আছে না, মানে থার্ড কন্ডিশনটা, এটা রিপিটেশনই বলা যায়, তবে এটা একটু পার্থক্য আছে। এখানে যেমন আমরা এখানে ই প্লাস হ্যাড আমরা দেখতে পাচ্ছি, ই প্লাস পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল, কিন্তু এখানে ইফটা থাকবে না, বরং হ্যাড, প্রথমে যে হ্যাড আছে এটা ইফের কাজটাই করবে। যেমন এখানে দেখো এক্সাম্পলটা দেখো, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ। এখানে এই যে এই উদাহরণটা, এই উদাহরণের যে স্ট্রাকচার এবং এই যে তোমার এই উদাহরণের স্ট্রাকচারটা, হ্যাঁ একই রকম কিন্তু কাছাকাছি, শুধু পার্থক্য কি এখানে ইফ নাই, এখানে ইফ আছে। এখানে হেড সাবজেক্টের পরে, এখানে হেড হলো সাবজেক্টের আগে। তো সাবজেক্টের আগে যেহেতু হেডটা বসছে, এই হেডটা কিন্তু এখানে ইফের কাজটা এখানে করেছে। ইফ যে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে থার্ড কন্ডিশনে, এখানেও কিন্তু হেড ইফের অর্থেই ব্যবহৃত হয়েছে, এবং এটা এখানে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এটা কেমন। আর এটা হলো তোমার জি স্যার। পারফেক্ট কন্ডিশনাল, ওই যে আমরা একটু আগে দেখলাম পারফেক্ট কন্ডিশনালের ইয়েটা, যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এটা কিন্তু তাই ঘটলো এখানে। তাহলে হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম, এই যে যদি কথাটা কিন্তু আসবে, যদিও ইফ এখানে নাই, ইফ না থাকাতে হ্যাড ইফের ভূমিকা পালন করছে, এই জন্য সে সাবজেক্টের পূর্বে এই যে আইস একটা সাবজেক্ট এর পূর্বে সে অবস্থান নিয়েছে। ওকে, আচ্ছা জি স্যার। রুল 6 কি বলা আছে, যে এটাও মূলত এক ধরনের সেকেন্ড কন্ডিশন। আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখেছি একটু আগে, এই যে ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। তাহলে এখানে ইফ এর পরে এখানে পাস্ট টেন্স, তারপরে এখানে পাস্ট কন্ডিশনাল, কেমন। আচ্ছা তাহলে এখানে দেখো এখানে যে 6 নাম্বার যেটা দেওয়া আছে, এখানে কিন্তু একই অবস্থা, ইফ প্লাস পাস্ট টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স, ইফ আই ওয়ার আ কিং আই কুড হেল্প দ্য পুয়ার। এখানে আসলে একটা বিষয়, আই এর পরে এখানে ওয়্যার ব্যবহৃত হয়েছে। আসলে আমরা যখন কোনো অবাস্তব কল্পনা করি, তখন আমরা ভার্বটা টু বি ভার্বের বেলায় আমরা এটা সিঙ্গুলার না দিয়ে আমরা প্লুরাল হয়ে যায়,
সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়্যার ব্যবহার করেছি। তাহলে এই জন্য সে তো আসলে রাজা না, রাজা রাজা হইলে কি করত, যেহেতু রাজা না সে, এই কারণে সে অসম্ভব কল্পনা করছে, এই কারণে ভার্বটা এখানে প্লুরাল হয়ে যাচ্ছে। ইফ আই ওয়ার আ কিং হেল্প দ্য পুয়ার, এটা এক ধরনের সেকেন্ড কন্ডিশন। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, আমি যদি তুমি হতাম আমি এটা করতাম না। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো রুল 7, উড দ্যাট অথবা আই উইশ থাকলে কি হবে। যেমন এখানে আই উইশ আই ওয়ার এ কিং, এই যে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে অসম্ভব কল্পনা করছে। এখানে ই প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস পাস্ট, এখানে প্রেজেন্টের পরে কিন্তু এখানে পাস্ট আসছে। তারপরে উড দ্যাট থাকলে পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা ওয়ার হবে এবং ওয়ারের আগে সাবজেক্ট ব্যবহৃত হবে, এবং সেই সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যেমন দেখো ওয়ার প্লুরাল ভার্ব কিন্তু সাবজেক্টটা তার সিঙ্গুলার, এই যে দেখো এখানে ওয়ার প্লুরাল ভার্ব, তাই না, কিন্তু তার সাবজেক্টটা কিন্তু এখানে সিঙ্গুলার। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। তাহলে উড দ্যাট অথবা আই উইশ থাকলে পরবর্তী যে ভার্ব যে সাবজেক্টটা আসবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ এখানে অসম্ভব কল্পনা করছে। অসম্ভব কল্পনা করার ফলে তার যে ভার্বটা আছে অলরেডি সেটা প্লুরাল, তো প্লুরাল ভার্বের জন্য আমাদের এখানে সিঙ্গুলার সাবজেক্ট লাগবে, এটা এক ধরনের একটা ব্যতিক্রমধর্মী নিয়ম। ওকে, তারপরে দেখো রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এ বলা আছে যে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যা তার আগে কোনো নাউনকে নির্দেশ করে। যেমন এখানে আই 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 নো দ্য বয় হু, তাহলে এখানে হু কিন্তু বয়কে নির্দেশ করছে, এই কারণে হু এখানে রিলেটিভ প্রোনাউন, এবং হু নির্দেশ করছে বয়কে, এই কারণে বয় এখানে অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুজ, হুম ইত্যাদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এর শেষে থাকলে এদের অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে পরবর্তী ভার্বে এর নির্ধারিত হয়ে থাকে। তাহলে এখানে হু, যেমন আই নো দ্য বয় হু, তাহলে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হু, আর হু নির্দেশ করছে বয়কে। তো বয় এখানে যেহেতু সিঙ্গুলার এবং বয় যেই সেন্টেন্সের অংশটাতে আছে সে অংশটা প্রেজেন্ট, তো কাজে পরবর্তী অংশটা অবশ্যই প্রেজেন্ট হবে। তাহলে আই নো দা মানে অর্থাৎ প্রেজেন্টের ভিতরে যে কোনো একটা কিছু হবে। তাহলে আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি, হু হ্যাজ স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরে আই হ্যাভ আ প্যাট ডগ হুইচ, এই যে এখানে তাহলে প্যাট ডগ, ডগটাকে আমরা ইতর প্রাণী যেহেতু তাকে হুইচ দ্বারা আমরা ইয়ে করতে পারি, তাহলে হুইচ মানে ডগকে নির্দেশ করছে। তো ডগ এখানে সিঙ্গুলার, এবং ডগ যেখানে আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্টের ভিতরে একটা আছে, মানে প্রেজেন্ট টেন্সের যে 4টা টেন্স ফরম্যাট আছে ওটার ভিতরে যে কোনো একটা এটা, তারপর তাহলে পরবর্তী যেটা আছে সেটা অবশ্যই প্রেজেন্টেই হবে, সেটা তোমাকে মিলিয়ে দেখতে হবে। আর এখানে যেহেতু হুইচ, হুইচ সিঙ্গুলার না প্লোরাল, এটা কিভাবে বুঝবা? ওই যে ডগ যেহেতু এখানে সিঙ্গুলার, এই কারণে এটাও এখানে থার্ড পারসন সিঙ্গুলার হবে। আচ্ছা, হু সিঙ্গুলার না প্লোরাল বুঝবো কিভাবে? হু দিয়ে তো প্লোরালও বোঝায় সিঙ্গুলারও বোঝায়, কিন্তু হু এখানে নির্দেশ করছে কাকে? একটা বয়কে, দা বয়কে, তাহলে এখানে সিঙ্গুলার, কাজে এখানে ভার্বও কিন্তু এটা সিঙ্গুলার, ইজ টু হ্যাজ। ঠিক আছে, এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে বলা আছে ইট ইজ টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কোনো কাজের সময় এখনো শেষ হয় নাই, আমরা যদি অনেক সময় বলি না যে এখনই উপযুক্ত সময় বা এখনো সময়টা শেষ হয় নাই, কিন্তু তুমি কাজ করো, এখনো সময় শেষ হয় নাই, কিন্তু এখন থেকে কাজ করলে তুমি শেষ সময়ে গিয়ে তোমার এখন আটকাবে না, তখন আর তাড়াহুড়া করতে হবে না। এই একটা অবস্থায় আমরা যখন বলি তখন আমরা এরকম বলতে পারি ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। তাহলে এখানে স্ট্রাকচারটা হলো ইট ইজ টাইম এর পরে টু হবে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি যেটা আছে অবজেক্ট বা যেটা এক্সটেনশন সেটা আসবে। এবার আরেকটা স্ট্রাকচার আছে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট। তাহলে ইট ইজ টাইমের পরে যদি ইনফিনিটিভ আসে তাহলে এক অর্থ, আবার ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট এসে যায়, অন্য একটা মানে সেন্টেন্স, অন্য একটা মানে ক্লজ যদি আসে, তাহলে অর্থটা কি হবে? তাহলে যেমন দেখি আমরা ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, তাহলে মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এখন এমন সময় হয়ে গেছে, এখন আর দেরি করার সময় নাই, এই মুহূর্তেই যেতে হবে। আর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না আসে, ইনফিনিটিভ আসে, তাহলে বোঝা গেল যে এইটা দ্বারা যে উপযুক্ত সময় বা যে আর্জেন্সি বোঝাচ্ছে সেটা অতটা আর্জেন্ট না, তবে এটা করলে ভালো।
আর ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখন বুঝাবে যে এটা আসলে খুবই আর্জেন্ট, এই মুহূর্তেই করতে হবে, দেরি করা সম্ভব না। তাহলে এখানে ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট থাকলে সময় একদম নাই, আর ইট ইজ টাইমের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে বোঝা গেল এখানে সময় আছে, তবে এখনই শেষ মুহূর্তে নয়। আচ্ছা, ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখন তারপরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই পাস্ট টেন্স হবে, কারণ এখানে কর্তা এখানে এমন একটা আর্জেন্সির কথা বলতেছে, দ্রুত। ইট ইজ টাইম দে আর্ন দেয়ার লাইভলিহুড, মানে নিজের জীবন নিজে চালানোর জন্য রুজি রোজগার করার এখন আর কোনো সুযোগ নাই, এখনই করতে হবে, অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। ঠিক আছে, তারপরে দেখো ইট ইজ টাইমের পরে তোমার ফর একটা প্রেপোজিশন যদি থাকে এবং তারপরে যদি কোনো একটা পার্সোনাল অবজেক্ট থাকে, হ্যাঁ, মানে আস আস তো হইলো তোমার অবজেক্টিভ ফর্ম, তাই না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, উই হলো এটা সাবজেক্টিভ ফর্ম, আস হইলো অবজেক্টিভ ফর্ম। তো আমরা এখানে দেখি যে ইট ইজ টাইমের পরে কোনো প্রেপোজিশন ফর, এরপরে যদি একটা অবজেক্ট থাকে পার্সোনাল এবং এরপরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে কি হবে, যেমন ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি, এখানে মানে হলো কি একদম উপযুক্ত সময়, আর দেরি করার সময় নাই। তাহলে বোঝা গেল যে এই যে ইট ইজ টাইমের পরে ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলে যে অর্থটা দাঁড়ায়, এখানে এই যে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স থাকলে একই অর্থ মোটামুটি। ঠিক আছে, তবে দুইটার স্ট্রাকচার দুইটার ভিন্ন, তবে অর্থ কিন্তু মোটামুটি কাছাকাছি। এরপরে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, যখন নাকি থাকবে দুইটা বাক্যের মাঝখানে, দুইটা বাক্যাংশের মাঝখানে যখন, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো থাকবে এজ এ কনজাংশন, তখন আমরা কি করব, দুই পাশে কি থাকলে কি হবে। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তী যে ক্লজ থাকবে, অংশটা থাকবে, সেখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। যেমন দেখো হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নিউ ইট, তাহলে যে দেখেন টেলস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে হি নিউ ইট এটা পাস্ট টেন্স। ঠিক আছে, সিমিলারলি হি রানস ফাস্ট অ্যাজ দো, যেন মনে হয়, অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন মনে হয়, অথবা যেন একটা ভাব ধরতেছে, প্রিটেন্ড, সে দৌড়াচ্ছে যেন হি ওয়ার এ ম্যাড, সে মনে হয় একটা পাগল। এই যে এখানে হি এর সাথে ওয়ার হয়ে গেল, আসলে এখানে ওয়াজ হওয়ার কথা, তাহলে এখানে ওয়ার হয়ে গেল কেন, কারণ এখানে আসলে অবাস্তব কল্পনা করছে, আসলে সে পাগল না, তবে পাগলের মতো দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা রানস এটা প্রেজেন্ট ফর্মে আছে, অ্যাজ ডু এর পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, পরবর্তী যে ক্লজ আছে অংশটাতে পাস্ট টেন্স হয়ে যাবে, আর পাস্ট টেন্স হবে আবার, আর যদি টু বি ভার্ব থাকে তাহলে সেটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যাবে, যদি সাবজেক্টটা তোমার কি হয়, সিঙ্গুলার হয়, খেয়াল রাখতে হবে। সাবজেক্ট প্লুরাল হলে আবার ওই তখন প্লুরালই কিন্তু দিতে হবে। ঠিক আছে, যেমন ধরো দে ডোনেট মানি অ্যাজ ইফ দে ওয়ো রিচ ম্যান, এই যে এখানে কিন্তু দে, তারা টাকা ডোনেট করে, দান করে, মনে হয় যেন তারা খুব ধনী, এখানে কিন্তু ঠিকই আছে, এখানে কিন্তু দের পরে কিন্তু ওয়াজ হয় নাই, হয়েছে, এখানে কিন্তু দের পরে ওয়ারে দেওয়া আছে। তাহলে বোঝা গেল যে এই যে সিঙ্গুলার হওয়া প্লুরাল হওয়া, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব, এই জিনিসটা কেবল ওই টু বি ভার্বের বেলায় যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কেবল হয়ে থাকে, কিন্তু টু বি ভার্বের বেলায় যদি সাবজেক্টটা অটোমেটিক্যালি প্লুরাল হয় সেক্ষেত্রে নর্মালি আমরা প্লুরাল ভার্বই দিব। এই যে এখানে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম, তাই না। আচ্ছা, তারপরে দেখো অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগে যদি আমাদের অংশ, অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ক্লজটাতে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয় টেন্সটা, পরবর্তী টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। যেমন দেখো রায়েদ told the story, এই যে told past tense, as if যেন মনে হয় he had known it, তাহলে এই যে এখানে past perfect। হ্যাঁ, তাইলে এরপরে দেখো she proceeded, সে এগিয়ে আসলো, as though যেন I had not spoken, আমি কিছুই বলিনি। এই যে দেখো proceeded past tense, had not spoken এখানে past perfect। ওকে, তারপর রুল 14, would you mind, দয়া করে, would you mind এর পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইনজি যুক্ত হবে, যেমন would you mind taking a cup of tea, এই যে, আর এটা একটা প্রশ্নবোধক, এটা একটা রিকোয়েস্ট টাইপের কোয়েশ্চেন, would you mind opening the door। ঠিক আছে, তাহলে আমরা এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে হলো
তোমার সো মাচ অথবা সো মেনি থাকলে আমরা কি করব, যেমন দেখো এখানে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, এই যে দেখো এখানে ইউ সাবজেক্ট, হ্যাভ ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে সো মাচ ইন্টেলিজেন্স। এখন ইন্টেলিজেন্স জিনিসটা কিন্তু আসলে ওজন করার বা মাপার কিছু নাই, এটা একটা আনকাউন্টেবল জিনিস, এই কারণে এখানে মাছ হয়েছে। আর যদি মাপার মতো, ওজন করার মতো বা কাউন্টেবল হয় সেক্ষেত্রে মেনি হবে, তাই ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট, ওই যে এখানে স্ট্রাকচারটা খেয়াল করো যে সো মাচ থাকলে পরবর্তীতে এখানে একটা ক্লজ, দ্যাটের আগে একটা অংশ, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, এই যে এটা একটা অংশ, আর একটা অংশ হলো দ্যাট ইউ ক্যান গেট জব। এই যে ফার্স্ট সাবজেক্ট, ওই যে এখানে দেওয়া আছে প্রথম সাবজেক্টে আবার রিপিট করে আনতে হবে, তারপরে এখানে ক্যান অথবা ক্যানট সরকারি ভার্ব, ক্যান অথবা ক্যানট, আর এর সাথে মিলিয়ে একটা ভার্ব আনতে হবে গেট, বা অন্য যে কোনো কিছু আনতে পারো তুমি, সেটা তোমার কনটেক্সচুয়াল, তোমার অবস্থাটা বিবেচনা করে সিচুয়েশনটা বুঝে তুমি এখানে একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি মিলাই দিতে হবে। তাহলে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট আ জব, দেয়ার আর সো মেনি প্রবলেমস, অনেক প্রবলেম রয়েছে, দ্যাট আই ক্যানট সলভ দ্যাম, আমি এগুলোকে সলভ করতে পারি না। ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ টিকেট, এই যে এখানে সো মাচ মানি, মানিটাকে আমরা এখানে কি ওইভাবে কাউন্টেবল ধরতেছি না, আনকাউন্টেবল মনে করতেছি, এই কারণে মাছ দেওয়া হয়েছে। আর প্রবলেম সেটা কাউন্টেবল, এই কারণে মেনি দেওয়া হয়েছে। ওকে, রুল 16 বলা আছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপরে টু অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে টু আসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাহলে যেমন the man is too old to work, তাহলে যে দেখেন এখানে স্ট্রাকচারটা খেয়াল করো, তাহলে এখানে সাবজেক্টের পরে ইজ আছে, তারপরে একটা টু, একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে এখানে ওল্ড, ওল্ড কথাটা আছে, তোমার অ্যাডজেক্টিভ, তারপরে একটা ইনফিনিটিভ টু ওয়ার্ক। ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, মানে এখানে কিন্তু আসলে এই ধরনের বাক্যের অর্থ নেগেটিভ, যে শর্ট হওয়াতে সে রুফটা টাচ করতে পারছে না, ডিসঅনেস্ট এত বেশি যে সত্য কথা বলতে পারে না, এত বেশি বৃদ্ধ যে কাজ করতে পারে না, এই অর্থ কিন্তু, কিন্তু অর্থটাকে এই যে যে কথাটা বা এর পারে না, এগুলো এত ব্যাখ্যা নাই, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা স্ট্রাকচার আছে ওই আগের স্ট্রাকচারটার মতোই, তবে এটা একটু ভিন্ন মাত্রায়, যেমন এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। উদাহরণ দেখি আমরা, প্রথমে একটা সাবজেক্ট আছে এখানে দ্য লোড, তারপরে ভার্ব ইজ, টু অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে হেভি, হেভি এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে হলো তোমার ফর, তারপরে পার্সোনাল অবজেক্ট আছে মি, তারপরে ইনফিনিটিভ টু ক্যারি, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, মানে এটাও নেগেটিভ একটা অর্থ প্রকাশ করে, যে লোড অনেক বেশি, আমি এটা নিতে পারছি না, ক্যারি করার মতো এটা লোড না আমার জন্য, অনেক হেভি আমার জন্য, ঠিক আছে। তারপরে দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দ্যাম টু সলভ, সলভ করার মতো না, খুব হার্ড। ইট ইজ টু ইন্টারেস্টিং ফর আস টু ওভারলুক, যে এটাকে অবহেলা করার মতো এটা না, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে, নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আচ্ছা, তারপর দেখো রুল 18, এখানে বলা আছে যে প্রথম ক্লজে যদি সো থাকে এবং পরবর্তী ক্লজে এখানে কি হবে, ক্যানট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং প্রথম ক্লজের সাবজেক্টটা রিপিট হবে, যেমন মেনি ফার্মার্স আর সো পুয়ার, অনেক ফার্মাররা এতই গরিব যে দে ক্যানট কালটিভেট দেয়ার ল্যান্ড, তারা তাদের ল্যান্ড কালটিভেট করতে পারে না। ওকে, তাহলে এখানে আমরা ওই সো এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে রুল 19 দেখো প্রথম ক্লজে পাস্ট টেন্স, তারপরে সো, তারপরে ওই যে আগেরটার মতোই, আগেরটা যেরকম প্রেজেন্টে ছিল এটা জাস্ট পাস্টে আর কি, তো আগেরটা যেহেতু প্রেজেন্টে ছিল এখানে ক্যানট ইউজ করা হয়েছে, আর এরপরটা যেহেতু পাস্ট টেন্সে আছে প্রথম ক্লজটা, তাহলে দ্বিতীয় ক্লজে এখানে কুড নট ব্যবহার করা হবে, দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুডন্ট মুভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো
দ্য বয়, এই যে প্রথম ক্লজে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে কি হবে, পরবর্তী ক্লজে ক্যান অথবা মে। হ্যাঁ, আচ্ছা, যেমন দ্য বয় রিডস মোর, হ্যাঁ, বালকটা অনেক পড়ে, সো দ্যাট যাতে করে হি ক্যান মেক আ গুড রেজাল্ট। তাহলে এখানে এই যে সো দ্যাট এর আগের যে ক্লজ আছে সেটা প্রেজেন্ট টেন্সে আছে, পরবর্তী যে ক্লজ আছে হি ক্যান মেক আ গুড রেজাল্ট, এটা প্রেজেন্ট টেন্স। উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ, এখানে একই অবস্থা। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি। ওকে, আচ্ছা, তারপরে দেখো রুল 21। রুল 21-এ কি বলা আছে, এখানে বলা আছে যে he went to a shop in order that he could sell her shirt। ওই যে এর আগেরটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা পাস্ট টেন্সে, জাস্ট আর কিছু না। হ্যাঁ, I saved some money, আমি এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার দ্যাট। I saved some money, আমি কিছু টাকা সেভ করেছিলাম, ইন অর্ডার দ্যাট যাতে যাতে আই কুড বাই সাম বুকস, এই যে কুড ব্যবহার করা হয়েছে। সেভড যেহেতু পাস্ট টেন্স, কুড এখানে পাস্ট হিসেবে তার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, কুডের পরে ভার্বের তোমার প্রেজেন্ট ফর্ম। তারপরে তোমার লেস্টের যে ব্যবহারটা, আমরা জানি লেস্টের পরে তোমার সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট হতে পারে, এখানে মাইট মাইট দেওয়া হয়নি। আচ্ছা, মাইট দিয়ে দিই আমরা, এই যে এখানে। তাহলে হি র্যান অ্যাওয়ে, সে দৌড় দিল, লেস্ট হি শুড বি সিন অথবা হি মাইট বি সিন। ওকে, রিড ডিলিজেন্টলি, লেস্ট এমন যাতে না হয়, আর লেস্টের পরে কখনো নেগেটিভ কিছু হবে না। লেস্ট এমনিতেই নেগেটিভ একটা ওয়ার্ড, লেস্ট শব্দটা, লেস্ট যে শব্দটা, এটা এমনিতেই কি, এমনিতেই এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এমন যাতে না হয়, হ্যাঁ, এনইজি নেগেটিভ ওয়ার্ড, এটা এমনিতে নেগেটিভ ওয়ার্ড মিনিং ক্রিয়েট করে। এটা লেস্ট শব্দটা এমনিতেই নেগেটিভ সেন্স ক্রিয়েট করে, এই কারণে এখানে এরপরে নট দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে লেস্টের পরে তুমি নট দিলে এটা কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তাহলে হি র্যান অ্যাওয়ে লেস্ট, সে দৌড় দিল, দৌড় দিয়ে পালিয়ে গেল, এমন যাতে না হয় হি শুড বি সিন, তাকে দেখা যায়। রিড ডিলিজেন্টলি, পরিশ্রম করে পড়ো, ভালো আন্তরিকতার সাথে পড়ো, এমন যাতে না হয় ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করো। হি ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল, লেস্ট এমন যাতে না হয় হি শুড রিচ স্কুল ইন টাইম, সেই স্কুলে সঠিক সময়ে পৌঁছতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে হাউ এর ব্যবহার, হি ডাজেন্ট নো হাউ টু প্লে ক্রিকেট। এই যে এখানে প্রথম অংশটা হি ডাজেন্ট নো, তারপরে হাউ কিন্তু এখানে একটা তোমার এখানে মাঝখানে বসেছে, আর হাউ এর পরে কিন্তু এখানে নতুন কোনো সেন্টেন্স নাই কিন্তু, এখানে কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স না কিন্তু। এখানে হাউ কিন্তু এখানে কনজাংশন না, হাউ এখানে জাস্ট একটা কি ওয়েটা হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন দে নো দে নো হাউ টু টক, হ্যাঁ, ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক, এখানে এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, এটাকে কমপ্লেক্স মনে করার কোনো কারণ নাই। আর এখানে হাউ যদি কনজাংশনই হইতো তাহলে এখানে অবশ্যই একটা এরপরে ফাইনাইট ভার্ব থাকতো, এরপরে তো ফাইনাইট ভার্ব নাই, সব হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ওকে। তারপরে দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে এই নিয়মটা এখানে বলা আছে। আচ্ছা, বোল্ড করে দিই, বোল্ড, এই দিলাম। এখানে কি বলছে যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস, উইদাউট রিডিং মোর, অনেক বেশি না পড়ে তুমি পাস করতে পারবে না। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যানট কিপ আওয়ার উই ক্যানট কিপ আওয়ার বডি ফিট, উই উইল নট বি এবল টু রাইট ওয়েল উইদাউট রাইটিং মাচ, এটা পরেও হতে পারে। উইদাউট রাইটিং মাচ, এই যে এটা উইদাউট এর অংশটা পরেও হতে পারে, যেমন এখানে আগে হয়েছে, এখানে এটা পরেও কিন্তু হতে পারে। তাহলে আমরা কি শিখলাম, উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। তারপরে আমরা রুল নাম্বার 25-এ দেখি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে।
ও এই জিনিসটা আমি খেয়াল করে নেই। আচ্ছা, উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে এবং মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স হবে। এখানে কিন্তু নেগেটিভ, দেখো উইদাউট এর পরে যে সেন্টেন্সটা আসছে ইউ ক্যানট পাস, এটা কিন্তু নেগেটিভ, তাই না? এটা কিন্তু নেগেটিভ। আর বাই এর পরে যে সেন্টেন্সটা আসছে এটা কিন্তু অ্যাফার্মেটিভ, এই যে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধ affirmative. Okay, so without plus verb plus ing there will be a negative sentence, and by plus verb plus ing to complete sentence you have to use an affirmative sentence. Okay, fine. Now rule number 26, 26 এ বলা আছে provided অথবা provided that অথবা providing that অথবা if মানে শর্ত থাকে যে, provided that অথবা provided এগুলো মানে হলো শর্ত থাকে যে, যেমন I will agree to go, আমি যেতে রাজি হব, providing that শর্ত থাকে যে my expenses are paid, আমার ব্যয় বহন যাতে, আমার ব্যয়গুলো যাতে পে করা হয়, আমার যে খরচ হবে এই খরচ যাতে দেওয়া হয়। তাহলে এই যে এখানে দেখো দুইটা অংশ, এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটা পার্ট। তাহলে এই যে প্রোভাইডিং দ্যাট এটার আগে একটা অংশ, আর হলো যে প্রোভাইডিং দ্যাট মানে হলো ইফ, ইফ যে অর্থে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড একই অর্থ। যেমন হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করবে, প্রোভাইডেড শর্ত থাকে যে হি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম করবে অনেক। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, প্লেনটা টাইম অনুযায়ী টেক অফ করবে, প্রোভাইডেড শর্ত থাকে যে দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়াটা খুব ভালো যদি থাকে তাহলে প্লেনটা এখানে টেক অফ করবে, তো শর্ত। ঠিক আছে, ওকে ফাইন, দ্যাটস গুড। নাও লেটস মুভ অন টু রুল 27, 27 এ কি বলা আছে, সিন্স বিকজ কারণ বুঝাতে আমরা এখানে এটা ব্যবহার করতে পারি। যেমন as he behaved rough he was punished, এই যে এখানে মিনিংফুল সেন্টেন্স দিতে হবে, এখানে কারণ বুঝাতে এটা দুইটা, এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আমরা এখানে কারণ বোঝাতে এটা ব্যবহার করেছি, as he behaved rough he was punished. Okay, everybody loves him because he is honest. Crops didn't grow well since there was drought. Okay, acha, now rule 28, 28 এ কি দেওয়া আছে, though although in spite of despite of plus alternative meaningful sentence, though although থাকলে পরবর্তী অংশে এটার উল্টা উল্টা অর্থটা হবে। যেমন though he is poor he is honest, গরিব হলে সাধারণত মানুষের চরিত্র হানি হয়, কিন্তু এখানে সে অনেস্ট। in spite of his poverty, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও he helps the poor, নিজে গরিব হইলে মানুষ অন্যকে সাহায্য করতে পারে না কিন্তু সে করে। তাহলে এই যে এখানে though although in spite of despite of থাকলে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই উল্টা মিনিং হচ্ছে, একটা যে এক পাশে যে মিনিং এর অপর পাশে আরেক ধরনের মানে সেন্টেন্স, মানে এটা একটা কমপ্লেক্স। আর ইন স্পাইট অফ হিজ পভার্টি এটা কিন্তু কমপ্লেক্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু মিনিংটা এখানে দুই পাশে উল্টা বোঝাচ্ছে। although he is rich he doesn't help the poor, এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে তোমার এটা দ্বারা বোঝাচ্ছে যে যদিও সে ধনী সে কিন্তু উল্টাটা, ধনী হইলে তো সাহায্য করার কথা কিন্তু সে হেল্প করে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অল্টারনেটিভ মিনিং ফুল সেন্টেন্স তৈরি হয়, দুই পাশে দুই ধরনের মিনিং ক্রিয়েট হয়। ঠিক আছে, ওকে, নাও লেটস মুভ টু রুল নাম্বার 29, আনলেস অথবা ইফ নট। আনলেস ইজ ইকুয়াল টু ইফ নট, আনলেস মানে হলো যে যদি না, তারপরে মিনিংফুল, আনলেস যখন ব্যবহার করব অথবা ইফ নট যখন ব্যবহার করব তখন আমরা এখানে পরবর্তী অংশে মিনিংফুল হাবোধক বাক্য ব্যবহার করতে হবে, অর্থপূর্ণ অর্থপূর্ণ হাবোধক বাক্য এখানে ব্যবহার করতে হবে। যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি অ্যাটেন্টিভলি না পড়ো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। হ্যাঁ, আর আচ্ছা এখানে আনলেস এর পরে কিন্তু এখানে নেগেটিভ কিছু ব্যবহার করার কিছু নাই, আনলেস এমনিতে নেগেটিভ, আবার এখানে নেগেটিভ ইউজ করার কিছু নাই। if you not start, if you do not start at once, if you not start, if you do not, এখানে do not হবে একটা, do not, if you do not start at once you will miss the train, তাহলে এখানে not যুক্ত আছে, এখানে আর এখানে ইয়া করার দরকার নাই। আচ্ছা, instead of অথবা in lieu of এরপরে মিনিংফুল ওয়ার্ড অথবা সেন্টেন্স কি হবে, যেমন ধরো instead of history he took logic,
ইনস্টিড অফ হিস্টোরি হি টুক লজিক। এই যে এখানে ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ মানে হলো পরিবর্তে বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে আসতেছে না কেন? বাংলাটা এখানে আসতেছে না। আচ্ছা যাক, না আসলে অসুবিধা, আমরা তো বুঝে গেলাম। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই। ওকে, এরপর দেখো বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা ডিউ টু, কারণ বুঝাইতে, কারণ বুঝাইতে আমরা এখানে মিনিংফুল ওয়ার্ড অথবা সেন্টেন্স ব্যবহার করব। যেমন ধরো এখানে এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। তাহলে যে এখানে বিকজ অফ কথাটা থাকলে আমরা কি করব, এখানে পরবর্তী অংশে আমরা এটা কিন্তু এক ধরনের সিম্পল সেন্টেন্স, কেমন? এই সিম্পল সেন্টেন্সটা আমরা এখানে ব্যবহার করব অন অ্যাকাউন্ট মানে কারণ বুঝাতে। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুডন্ট গো টু দ্য কলেজ। দ্য রাইটার dared not drive due to the writer dared not drive due to fog। এই যে এখানে মানে কারণ বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা 32 পর্যন্ত হয়ে গেছে আমাদের। এখানে কয়টা আছে রুল? অনেকগুলো আছে। আচ্ছা, আরো এখানে অনেকগুলো রুল দেওয়া আছে এখানে। আচ্ছা তাহলে আজকে কি থাকবে এখানে নাকি ইলমা? জি স্যার। জি স্যার। 10টা বেজে গেছে তো, থাক তাহলে। কালকে তুমি কখন ফ্রি আছো? স্যার ওই যে 12টার দিকেও ফ্রি আছি, আবার এই টাইমেও ফ্রি আছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি ফোন দিব। হ্যাঁ ওকে, আচ্ছা। তাহলে আজকে রইলো, ঠিক আছে মা? ওকে। জি স্যার।